বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৪ সমাজ, শিক্ষা ও রাজনৈতিক ভাবনা। বাংলাদেশ প্রেক্ষাপট। ভূমিকা। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের সমাজগুলোতে সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক ভাবনা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চশিক্ষায় এ বিষয়ক আলোচনা প্রয়োজন। তথ্য প্রযুক্তির বদৌলতে বিশ্বায়নের ফলে বাংলাদেশের সমাজ, শিক্ষা, রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বায়নের ফলে বা প্রগতিশীলতার আলোকেই বাংলাদেশের শিক্ষা, রাজনীতি, সামাজিক বিষয়ক কর্মকাণ্ডে ও আলোচনায় বা ভাবনায় পিছিয়ে আর থাকার সুযোগ নাই। সমাজের অর্থনৈতিক উন্নতি, দ্রুত উৎপাদনশীলতা, সুশৃঙ্খল আস্থাপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে, সুস্থ প্রগতিশীল শিক্ষাবান্ধব টেকসই পরিবেশ গড়ে তুলতে শিক্ষার প্রয়োজনীয়তা সর্বাগ্রে, যা উপরোক্ত ধারণাগুলোকে নিয়ে সমন্বিত রূপ লাভ করবে। পৃথিবীর অগ্রগতির মূল চালিকা শক্তিই শিক্ষা। গণতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষার মূল্যবোধ রাষ্ট্রে প্রতিফলিত হবে। রাষ্ট্রের মৌলিক চরিত্র এবং সমাজের বিশিষ্ট ভাব সৃষ্টিতে অবদান রাখবে, এটাই প্রত্যাশিত। 1974 সালে ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে বিশিষ্ট শিক্ষাবিদগণ দেশকে একটি অসাধারণ, সুদূরপ্রসারী, প্রত্যয়দীপ্ত শিক্ষা পরিকল্পনা উপহার দিয়েছিলেন। মূলে ছিল নতুন রাষ্ট্রের ভাবাদর্শ সম্বলিত সংবিধান গৃহীত রাষ্ট্রের মূলনীতিসমূহ। সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মৌলিক বিশ্বাসসমূহের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে কোনো দেশের জাতীয় আদর্শ। জাতীয় আদর্শ ও শিক্ষা বিষয় দুটি ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো সমাজই তার জাতীয় আদর্শকে লালন ও বিকাশ সাধন করে উন্নততর জীবন ব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য শিক্ষাকেই জাতীয় আদর্শের ধারক হতে হয়। আলোচনার সুবিধার্থে বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করে এই ইউনিটকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। পাঠগুলো হচ্ছে: পাঠ ৪-এর ১ বাংলাদেশের শিক্ষা ভাবনা ও বাংলাদেশ দর্শন। পাঠ ৪-এর ২ নৈতিকতা ও আমাদের সমাজ। পাঠ ৪-এর ৩ আর্থ-সামাজিক দর্শন ও বাংলাদেশ। পাঠ ৪-এর ৪ বাংলাদেশের নৈতিক মূল্যবোধের সংকট ও তা উত্তরণে দর্শন ও দার্শনিকবৃন্দের ভূমিকা। পাঠ ৪-এর ৫ শিক্ষা ভাবনায় ইতিহাস ও ঐতিহ্য। পাঠ ৪-এর ১ বাংলাদেশের শিক্ষা ভাবনা ও বাংলাদেশের দর্শন। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি বাংলাদেশের শিক্ষা ও দর্শনের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করতে পারবেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা ব্যাখ্যা করতে পারবেন। বাংলাদেশ শিক্ষা সম্পর্কে সাম্প্রতিক ভাবনাসমূহ ব্যাখ্যা করতে পারবেন। সংবিধান একটি জাতীয় আশা-আকাঙ্ক্ষার প্রতীক। একটি দেশের জাতীয় আদর্শ ও দর্শন প্রতিফলিত হয় সংবিধানে। বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাও এই দলিলের উপর ভিত্তি করে প্রণীত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম বৃহত্তর শিক্ষা ব্যবস্থা। জনসংখ্যার আধিক্য, দারিদ্র্য, সময়োপযোগী সিদ্ধান্তের অভাব, সিদ্ধান্ত বাস্তবায়নে অপারগতা, যুগোপযোগী শিক্ষানীতি ও শিক্ষাক্রম প্রণয়নে জাতীয় ঐকমত্যের অভাব, বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের সাধারণ বৈশিষ্ট্য। তারপরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম বৃহত্তর শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে এই বিষয়টি বহুল আলোচিত বিষয় এবং এই বিষয়টি বাংলাদেশের সকল ধরনের নাগরিককে স্পর্শ করে। পূর্বে আলোচিত শিক্ষার ব্যাখ্যায় বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে, এদেশে সমাজের সকল স্তরে শিক্ষার সুযোগ সমভাবে পৌঁছায়নি, কিন্তু সর্বস্তরে আগ্রহ রয়েছে। বহুধা সমস্যায় জর্জরিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনটি পুরাতন, কোনটি হালনাগাদ, বিভিন্ন মানের, বিভিন্ন স্তরের সমাজের বিভিন্নতা ও বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অন্যদিকে একটি সভ্য মানব গোষ্ঠীর অধ্যুষিত জনপদ হিসেবে বাঙালির ইতিহাস সুপ্রাচীন। 1971 সালের 16 ডিসেম্বর এশিয়ার মানচিত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্মরণীয় ঘটনা। বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে 3টি বৃহৎ জনগোষ্ঠী মুসলমান, হিন্দু, বৌদ্ধদের বসবাস। এদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ধর্ম, দর্শন, জীবনবোধ ও সংস্কৃতির সুদীর্ঘকালের সুমহান স্বকীয় ঐতিহ্যের ইতিহাস। তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ভূখণ্ডে বাস করছে, বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। তারা সকলে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি আকুণ্ঠ শ্রদ্ধাবান হয়ে স্থায়ী শান্তি, প্রগতি ও উন্নয়নের জন্য সংঘবদ্ধভাবে কাজ করছে।
উল্লেখ্য যে বাংলাদেশের সীমানায় বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধদের জীবনবোধ এর ও জীবনাচারের এমনকি ধর্মবোধের পার্থক্য থাকা সত্ত্বেও বাংলার বাহিরের সাথে এই বাঙালিদের ঐক্য বা মিল কোনোকালেই ছিল না। এ দেশবাসী এক অভিন্ন জাতীয়তাবোধের চেতনায় আবদ্ধ। দীর্ঘ ৪,০০০-এর অধিক কালের বাঙালির দার্শনিক ইতিহাস ধারণ করেছে বাঙালিরা। বাংলার আদিম অধিবাসী নিষাদ, পণ্ডু, যাদের বংশধরেরা বাংলাদেশে কোল, পুলিন্দ, স্থবর, হারি, দম, চণ্ডাল নামে পরিচিত। আর্যদের আগমনে আর্য-অনার্য সংমিশ্রণে বাংলার সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক জীবন দর্শন নতুন রূপ লাভ করে। পরবর্তীকালে বাংলায় বৌদ্ধ ও মুসলিমদের আগমনে এবং মুসলমানদের সুদীর্ঘ শাসনকালে বাঙালিদের জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধি ঘটে। মুসলিম শাসনের ৬০০ বছরে, বিশেষভাবে মুসলিম আমলে ২৫০ বছরে হিন্দু, মুসলিম ও বৌদ্ধদের একটি সম্মিলিত জাতি গড়ে উঠেছিল। শাসক ও শাসিতের মধ্যে এক অভূতপূর্ব মিশ্রণ, ঐক্য ও সহযোগিতা। পৌনে ২০০ বছরের ইংরেজ শাসনে ও পাকিস্তানি শাসনামলে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিল্প-সাহিত্যে, চিন্তা চেতনায় ফাটল ধরাতে চেয়েছিল। ইতিহাসের আসল বাংলা, আদি বাংলা, বৌদ্ধ, হিন্দু, পাঠান, মোঘল আমলের বাংলা, বাঙালির বাংলা চিরকাল সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধের চেতনার উদ্দীপ্ত হয়ে চিরকাল বেঁচে থাকবে। এই ছিল বাংলাদেশের দর্শনের ইতিহাস। বাংলাদেশের শিক্ষা ও দর্শনের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করলে বলা যায় যে বাংলাদেশের শিক্ষা দর্শন প্রাচীনকাল থেকেই বাংলার সমাজ দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। মুসলিম শাসনামলের পূর্বে বাংলাদেশে একটি সুসংঘবদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত ছিল, যা তৎকালীন সামাজিক ও রাষ্ট্রীয় চাহিদা মেটাতে সক্ষম ছিল। ওদন্তপুরী, বিক্রমশিলা, সোমপুর, পাহাড়পুর, সীতাকোট, শালবন বিহার সেকালের উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেখানে একদিকে যেমন ধর্ম ও ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, কাব্যপাঠের পাশাপাশি বিজ্ঞান ও বৃত্তিমূলক, কৃষি, জলবিজ্ঞান, সেচ পদ্ধতি ও কারিগরি শিক্ষাও শিক্ষার্থীদের দেওয়া হতো। অন্যদিকে হিন্দু বৌদ্ধ যুগে শিক্ষা পদ্ধতি চতুষ্পাঠীতে সীমাবদ্ধ ছিল, আর মুসলিম আমলের শিক্ষা ব্যবস্থা মুক্ত মসজিদের মধ্যে সীমাবদ্ধ রইল। অষ্টাদশ শতকে একটি জলাবদ্ধ স্থবির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে শিক্ষা ছিল। স্কুল, পাঠশালা, চতুষ্পাঠী জাতীয় শিক্ষায়তনে এবং মক্তব ও মাদ্রাসায় সীমাবদ্ধ। কোম্পানি আমলের আলিয়া মাদ্রাসা ও সংস্কৃত কলেজের শিক্ষাদান হতো সনাতনী বিষয় ও প্রথায়, যার উদ্দেশ্য ছিল মোল্লা ও পুরোহিত সৃষ্টি। অন্যদিকে এ ধরনের শিক্ষার মাধ্যমে ইংরেজদের উদ্দেশ্য ও চরিতার্থ হয়েছিল সমাজকে অন্ধ রাখা, শাসন ও শোষণের সুবিধা নিশ্চিত করার মাধ্যম। মূলত গভীর বিশ্লেষণে এটাই প্রতীয়মান হয় যে ইংরেজরা চাইতো এদেশবাসীর জন্য সনাতন শিক্ষা, আর হিন্দুরা চেয়েছিল পশ্চিমা তথা আধুনিক শিক্ষা। পরবর্তীকালে তৎকালীন প্রগতিশীল হিন্দু সমাজের শিক্ষা দর্শনের স্বরূপ বোঝা যায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। মানবতাবাদী উদার দৃষ্টিভঙ্গি, যা সমাজকে স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন ও সৃষ্টিশীল করে চলমান স্রোতস্বিনীতে রূপান্তর করেছে। সে সময় একটি সচেতন মধ্যবিত্ত শ্রেণী ও সৃষ্টিশীল বুদ্ধিজীবী গোষ্ঠীর উদ্ভব ঘটে, যারা সমগ্র সমাজের নেতৃত্ব গ্রহণ করে। ইংরেজ আসার আগে এদেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপ তেমন জানা না থাকলেও হিন্দু মুসলিম শাসনামলে ধর্মীয় দর্শনের উপর এদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। সুলতানি বা মোগল শাসনাধীন বাংলায় রাষ্ট্রীয় ও সামাজিক প্রয়োজনে একটি সার্বিক শিক্ষা দর্শন গড়ে উঠেছিল, অর্থাৎ সামাজিক প্রভাব শিক্ষায় প্রতিফলিত হয়েছিল। পরাধীন ভারতবর্ষে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি জাতীয়তাবাদী শিক্ষাধারার একটি আন্দোলন গড়ে ওঠে, যার উদ্দেশ্য ছিল মূলত দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা এবং শিক্ষা ব্যবস্থাকে ইংরেজ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা। ইংরেজ পরবর্তী পাকিস্তান পর্বে বিভিন্ন কমিশনের শিক্ষা দর্শন হল একটি সাধারণ ভাষা, ধর্মবোধ ও পাকিস্তানি ঐতিহ্য সংস্কৃতি সৃষ্টির মাধ্যমে একটি পাকিস্তানি জাতি তৈরিতে শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগানো।
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর কুদরত খোদার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন। প্রতিবেদনে স্বাধীন বাংলাদেশের জাতীয় শিক্ষা দর্শনের দিকটি এভাবে প্রতিফলিত হয়: বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সুস্পষ্ট বোধ শিক্ষার্থীর চিত্তে জাগ্রত করে তাকে সুনাগরিক রূপে গড়ে তোলাই আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। পরবর্তী শাসনামলগুলোতেও শিক্ষা সমস্যা নিয়ে বিভিন্ন কমিটি, কমিশন, সেমিনার অনুষ্ঠিত হলেও খুব একটা বিবেচনাপ্রসূত ফল দেখা যায়নি। রাষ্ট্রীয় দর্শনের সাথে সাথে আমাদের শিক্ষা দর্শনের তাৎক্ষণিক পরিবর্তন ঘটেছে, যা সর্বদা হওয়া উচিত সমাজ ও সংস্কৃতির সম্পৃক্ততায়। বাংলাদেশের মানুষের জীবনবোধ ও জীবনচর্চার সাথে নিবিড়ভাবে আবিষ্ট হয়েই এই দেশের শিক্ষা দর্শন ও শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা উচিত। পাঠোত্তর মূল্যায়ন ৪-১ বহুনির্বাচনী প্রশ্ন ১। বাংলার আদিম অধিবাসী কারা? এর ক: ১. উদন্তপুরী, পাহাড়পুর, সীতাকোট, পোল, পুলিন্দ, হারি, চণ্ডাল। ২. কোনগুলো প্রাচীনকালের উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান? ২ এর ঘ: ১ আর ৩। ১. উদন্তপুরী, পাহাড়পুর, সীতাকোট। ৩. পাহাড়পুর, সোমপুর, বিক্রমশীল। সবগুলোই। ৩. ব্রিটিশ ভারতে ইংরেজদের শিক্ষার উদ্দেশ্য ছিল: ৩ এর ক: মোল্লা ও পুরোহিত তৈরি করা। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি? বাংলাদেশে বসবাসকারী বৃহৎ জনগোষ্ঠী কারা? প্রাচীনকালে বৌদ্ধ বিহারগুলির শিক্ষণীয় বিষয়গুলো কি? ৪. স্বাধীন বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কখন কার নেতৃত্বে গঠিত হয়? রচনামূলক প্রশ্ন ১. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা ব্যাখ্যা করুন। বাংলাদেশের শিক্ষা সম্পর্কে আপনার ভাবনা ব্যক্ত করুন। পাঠ ৪-২ নৈতিকতা ও আমাদের সমাজ। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি নৈতিকতা কি তা ব্যাখ্যা করতে পারবেন, সমাজের নৈতিকতার বিস্তার ব্যাখ্যা করতে পারবেন, বাংলাদেশের সমাজে নৈতিকতার স্থান নির্দেশ করতে পারবেন। মানুষের নৈতিক জীবন ও নৈতিকতার মূল ভিত্তি হলো পরিবার থেকে গড়ে ওঠা মূল্যবোধ। জীবনের অধিকাংশ ক্ষেত্রে মানুষ যে নৈতিক মূল্যবোধ লালন ও অনুসরণ করে তার উৎস হচ্ছে পরিবার। সহস্র বছরের ঐতিহ্যবাহী সভ্যতা ও সংস্কৃতির পাদপীঠ বাংলাদেশ। এ সমাজে পারিবারিক ঐতিহ্য আবহমান কাল ধরে টিকে আছে এবং তার বৃহত্তম জনগোষ্ঠীর জীবনধারাকে নিয়ন্ত্রিত করছে। কিন্তু সাম্প্রতিক কালের নগরায়ন, বিশ্বায়ন, অর্থনৈতিক জীবনের দ্রুত প্রসার ও উন্নয়ন, প্রযুক্তি, বিশেষত তথ্য প্রযুক্তির সম্প্রসারণ, গণমাধ্যমের প্রসার, টেলিভিশন ও প্রমোদ বাণিজ্যের বিস্ফোরণ, ব্যবসা-বাণিজ্যের বিশ্বায়ন ও দ্রুত প্রসার, বৈশ্বিক ও দেশীয় রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ পরিবারের সংস্কৃতিকে প্রভূতভাবে প্রভাবিত করছে এবং ঐতিহ্যবাহী মূল্যবোধকে দ্রুত পরিবর্তিত করছে। মানুষের অন্তর্জগতের উন্নতি তার নৈতিক মানের উন্নয়ন। শিক্ষা, ধর্ম, নীতিবোধ সবকিছুই সামাজিকীকরণে সহায়তা করে। ব্যক্তিগত নৈতিক গুণাবলীগুলো সামাজিক পরিবেশে বিকশিত হয়। আমাদের জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট ধারাসমূহ বিবেচনায় রেখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়েছে। যেমন ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম সম্পর্কে পরিচিতি, আচরণগত উৎকর্ষ সাধন এবং জীবন ও সমাজে নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন। নৈতিকতা হল ভালো ও খারাপ বিষয়সমূহের মধ্যে উদ্দেশ্য, সিদ্ধান্ত ও প্রতিক্রিয়াসমূহের মধ্যে পার্থক্য ও পৃথকীকরণ। নৈতিকতা একটি আদর্শিক মানদণ্ড যা বিভিন্ন অঞ্চলের সামাজিকতা, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম প্রভৃতির মানদণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর জন্য কল্যাণকর বিষয়গুলিকেও নৈতিকতা হিসাবে আখ্যায়িত করা যায়। সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি সামাজিক মূল্যবোধ শিক্ষা লাভ করে
ও সমাজের নিয়মকানুন রীতি অনুসরণ করে চিন্তা ও কাজ করতে শেখে। আমাদের সমাজে সামাজিকীকরণে পরিবার, বিদ্যালয় এবং সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি, নৈতিকতা, মূল্যবোধ, ভালো-মন্দের পার্থক্য, সুকুমার বৃত্তির চর্চা, সাংস্কৃতিক আচার-আচরণ সবই প্রতিষ্ঠান হতে শিশুরা শেখে। সাম্প্রতিককালের বিশ্বায়নের যুগে পারিবারিক মূল্যবোধ, নীতি, নৈতিকতার ব্যাপক অবক্ষয় ঘটেছে। ফলে শিশুটি এসব ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে আসে। পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষানীতি, শিক্ষাক্রমের উদ্দেশ্য অত্যন্ত মহৎ। একজন আদর্শ, সৎ চরিত্র ও নীতিবান মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ তৈরি এর মূল লক্ষ্য। কিন্তু অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের অনুশীলনে এই বিষয়ের নিয়মিত চর্চা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ অনুপস্থিত থাকে। ফলে আমাদের সমাজে সময়ের সাথে সাথে এর মারাত্মক অবনতি ঘটে। পরিবার যখন এর নৈতিকতা, মূল্যবোধ বিকাশে দায়িত্ব পালন করতে পারে না, তখন তার দায়িত্ব বর্তায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর। দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নানা প্রতিকূলতায়, অবহেলায়, উদাসীনতায় এই দায়িত্ব পালন করছে না। ফলে শিশুরা এর ফল ভোগ করছে এবং খারাপ কিছু দ্রুত সমাজে ছড়াচ্ছে। আজকের সমাজের অবক্ষয়, নৈতিকতার অভাব তারই পরিণাম। নকল প্রবণতা, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের অসুস্থ ধারার রাজনীতিতে অংশগ্রহণ, মারামারি, সেশনজট, দলাদলি, গণ্ডগোল, শিক্ষার্থীদের অসহিষ্ণুতা, অসামাজিক আচরণ, মাদক গ্রহণ এগুলো সামাজিক ব্যাধি রূপ পরিগ্রহ করেছে। আর এসব কিছুর মূলে আমাদের নৈতিকতা ও মূল্যবোধের অনুপস্থিতি। নীতি, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় সমাজে এমন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, পরীক্ষায় নকল প্রবণতার জন্য একদিকে যেমন শিক্ষক-শিক্ষার্থীর উভয়ের পাঠদান ও গ্রহণে বিমুখতা, ত্রুটিপূর্ণ প্রশ্ন ও পরীক্ষা পদ্ধতি, কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অনীহা রয়েছে, তেমনি রয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয়ের পরিবেশ। শিক্ষক, কর্মচারী অনেক ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত কাজে জড়িয়ে পড়েন। নৈতিক মূল্যবোধের বিকাশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নৈতিক শিক্ষা আমাদের সমাজের সকল স্তরের মানুষের দরকার। ব্যক্তি জীবনের আদর্শ রূপ ফুটিয়ে তুলতে শিক্ষার্থীর মধ্যে সর্বজনীন আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। আধ্যাত্মিক মূল্যবোধ মানুষকে সত্যনিষ্ঠ করে তুলবে। এক্ষেত্রে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা প্রয়োজন। পরিবারের নৈতিক শিক্ষাদান প্রসারিত ও সুদৃঢ়করণ করা প্রয়োজন। শিশুদের মধ্যে নৈতিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পরিবারের ভূমিকার উপর গুরুত্ব প্রদান করার ক্ষেত্রে পিতা-মাতাদের উৎসাহ যোগানো প্রয়োজন। পরিবারের পর যে প্রতিষ্ঠানের কার্যক্রম মানুষের নৈতিক জীবনে সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে তা হলো শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ সম্পর্কিত তথ্য ও নির্দেশনা সংযোজন করা হয়েছে। শুধু পাঠ্যপুস্তক বা তথ্য সরবরাহের নয়, বক্তৃতায় নয়, যতক্ষণ এগুলো অনুশীলনের মাধ্যমে ব্যক্তি আচরণের সামঞ্জস্যপূর্ণভাবে যুক্ত না হবে, ততক্ষণ এগুলো পুঁথিগত বিদ্যাই থাকবে। পাঠোত্তর মূল্যায়ন ৪-২ বহু নির্বাচনী প্রশ্ন ১। নৈতিক শিক্ষা আমাদের সমাজের কোন স্তরের মানুষের জন্য দরকার? ১-এর ঘ সকল স্তরের মানুষের জন্য দরকার। ২ কোন ধরনের মূল্যবোধ মানুষকে সত্যনিষ্ঠ করে তোলে? ২-এর খ আধ্যাত্মিক মূল্যবোধ। ৩ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অবহেলার ফল কারা ভোগ করে? ৩-এর ক শিশুরা। ৪ সমাজ অবক্ষয়ের মূল কারণ কি? ৪-এর গ নৈতিক শিক্ষার অভাব। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। ১ ধর্ম ও নৈতিকতা শিক্ষার উদ্দেশ্য কি? ২ নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লিখুন। ৩ আধুনিক পরিবার শিশুর নৈতিক শিক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না কেন? রচনামূলক প্রশ্ন ১ নৈতিকতা কি? আধুনিককালে শিক্ষার্থীর নৈতিকতার বিকাশে সমাজের ভূমিকা ব্যাখ্যা করুন। পাঠ ৪-৩ আর্থসামাজিক দর্শন ও বাংলাদেশ। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে পারবেন। শিক্ষায় বাংলাদেশের আর্থসামাজিক দর্শন ব্যাখ্যা করতে পারবেন। বাংলাদেশের সংবিধান জনগণের জন্য একটি সর্বজনীন, গণমুখী ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার করেছে। সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সম্পৃক্ত করা এবং সেই প্রয়োজন অনুযায়ী দক্ষ ও নিবেদিত নাগরিকদের গড়ে তোলার কথা বলা হয়েছে। নিরক্ষরতার অন্ধকার থেকে জাতিকে মুক্ত করার কথাও আইনগতভাবে বিধিবদ্ধ করা হয়েছে।
শিক্ষাই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান ও সহজতম পথ। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের সকল সমস্যার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে শিক্ষা। শিক্ষা আর জীবন আলাদা করে দেখার সুযোগ নাই। আর জীবনের মান উন্নয়নই যদি হয় উন্নয়নের লক্ষ্য, তাহলে শিক্ষার উপর স্বাভাবিক নিয়মেই বেশি করে আলো ফেলতে হবে। বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো কৃষির উপর এখনো নির্ভরশীল। কারণ আমাদের আর্থসামাজিক ব্যবস্থা কৃষি উৎপাদন কেন্দ্রিক। বাংলাদেশের মতো উন্নয়নশীল সমাজ যথার্থই একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। প্রাক ঔপনিবেশিক বাংলার কৃষকেরা ভোগ দখলের ক্ষেত্রে স্বাধীন হলেও রাষ্ট্র ও খাজনা আদায়কারী শ্রেণী জমিদার দ্বারা শোষিত হতো। ঔপনিবেশিক শাসকেরা একদিকে সচেতনভাবে খোরাকি নির্ভরতা বজায় রাখে, অন্যদিকে ১৭৯৩ সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পুঁজিবাদী সম্পর্কের উদ্ভব ঘটে, যার ফলে সমাজে একদিকে দরিদ্র শ্রেণী, অন্যদিকে জমিদার, জোতদার, শোষক এবং ভূমি বিচ্ছিন্ন পরজীবী শ্রেণীর উদ্ভব ঘটাতে সক্ষম হয়। ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদার অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি হওয়ার মাধ্যমে কৃষক পুনরায় তার ভূমি অধিকার ফিরে পায় এবং কোনো মধ্যস্বত্বভোগী শ্রেণী ছাড়াই কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপিত হয় এবং বাংলাদেশের কৃষি কাঠামো এখন এভাবেই চলছে। আধুনিককালে বাংলাদেশের মানুষও দ্রুত অর্থনৈতিক অগ্রগতির প্রত্যাশী। আধুনিক তথ্য প্রযুক্তি প্রবাহ বাংলাদেশকে বিশ্বায়নের অন্তর্ভুক্ত করেছে। মানুষ এখন চায় অর্থনৈতিক উন্নয়ন, সুষম আয় ও বন্টন ব্যবস্থা, উন্নত অবকাঠামো ও ভালো মানের সেবা। বাংলাদেশের সামাজিক জীবনের সাথে জড়িয়ে আছে অসংখ্য আধিক্য, দারিদ্র্য, বেকার সমস্যা, মূল্যবোধের অবক্ষয়, দুর্নীতি ইত্যাদি। আর এ সকল সমস্যার মূলে রয়েছে শিক্ষার অনগ্রসরতা। যে শিক্ষার অর্থ অনেক ব্যাপক, শিক্ষার অনগ্রসরতা একটি দুষ্ট চক্র হিসাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে বাংলাদেশের শিক্ষার অবস্থা বোঝা যায়। দেশের সংবিধান ও আইনে এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সার্বজনীন মূল্যবোধ, মানব সম্পদের উন্নয়ন ও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে শিক্ষা। কিন্তু সকলের জন্য মানসম্মত শিক্ষা, শিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষক, পাঠ্যপুস্তক, দারিদ্র্য দূর করা এখনো সম্ভব হয় নাই। সকল শিক্ষা কর্মসূচির জন্য প্রয়োজন শিক্ষার্থীদের পুষ্টি, মানসিক ও শারীরিক সুস্থতা, জেন্ডার সমতা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসা, শিক্ষায় প্রবেশের প্রতিবন্ধকতা হিসাবে লিঙ্গ, বয়স, পরিবার, নৃতাত্ত্বিক, ভাষাগত ও ভৌগোলিক পার্থক্য দূরীকরণ একান্ত প্রয়োজন। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় উপরোক্ত বৈষম্য বা সমস্যাগুলো এখনো প্রকট। তবে সরকার মৌলিক শিক্ষার সুনিশ্চিতকরণ, শিক্ষকদের মর্যাদা, প্রশিক্ষণ ও গুণগত মানের উন্নয়ন, শিক্ষণ সামগ্রীর উন্নয়নে সচেষ্ট রয়েছে। সরকারের একার পক্ষে সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমাজের সক্রিয় সহযোগিতা ও উন্নয়নের দৃঢ় প্রতিজ্ঞা। নানা ধরনের আদেশ নিষেধের প্রজ্ঞাপন জারি করেও শিক্ষকদের কোচিং সেন্টার, অর্থের বিনিময়ে পাঠদানের প্রবণতা কমে নাই। নকল প্রবণতা, প্রশ্নপত্র ফাঁসের মতো সামাজিক ব্যাধিও কমে নাই। প্রাথমিক, মাধ্যমিক ও শিক্ষার উচ্চ স্তরের একই সমস্যা বিরাজমান। অর্থনৈতিক দুর্বলতা শিক্ষার উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি যে বৈষম্য বিরাজমান তা পর্যায়ক্রমে দূর করতে হবে। সমযোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন স্তরের ও ধারার শিক্ষকদের মধ্যে বিরাজিত বেতন ভাতার বৈষম্য দূর করা প্রয়োজন। শিক্ষা খাতে জাতীয় আয়ের বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং জোরদার করা প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টিকারক পরিবেশগত ও মনস্তাত্ত্বিক কারণসমূহ নিরসনের জন্য দৃঢ় ও সচেতন রাষ্ট্রীয় ব্যবস্থার নিশ্চয়তা বিধান করতে হবে। শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, তার বাইরে খেলার মাঠ, পাঠাগার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, শিক্ষণবান্ধব পরিবেশের নিশ্চয়তা বিধান প্রয়োজন। একবিংশ শতাব্দীর উন্নয়ন প্রকল্প ২০২১ বাস্তবায়নে এবং মধ্যম আয়ের প্রগতিশীল অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দক্ষ জনশক্তি, আধুনিক তথ্য প্রযুক্তি, বিজ্ঞান মনস্ক ও সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন আলোকিত মানুষ দরকার। গুণগত মানসম্পন্ন শিক্ষাই পারে বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। পাঠোত্তর মূল্যায়ন ৪.৩ বহু নির্বাচনী প্রশ্ন। ১. প্রাক ঔপনিবেশিক আমলে বাংলার কৃষকেরা কাদের দ্বারা শাসিত হতো? কাদের দ্বারা শোষিত হতো?
একের খ জমিদারদের দ্বারা। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? ১৭৯৩ সালে। গ, ২ এর গ। ৩, শিক্ষার উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা কি? ৩ এর ক, অর্থনৈতিক দুর্বলতা। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। ১, শিক্ষার অনগ্রসরতা আমাদের সমাজ জীবনে কি কি সমস্যার সৃষ্টি করেছে? ২, শিক্ষায় প্রবেশের প্রতিবন্ধকতাগুলো কি কি? ৩, শিক্ষার্থীর সার্বিক বিকাশে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে? রচনামূলক প্রশ্ন। ১, বাংলাদেশের সমাজের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করুন। ২, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ কিভাবে শিক্ষাক্ষেত্রে বিভিন্নমুখী প্রতিবন্ধকতা দূর করতে পারে? পাঠ ৪ এর ৪, বাংলাদেশের নৈতিক মূল্যবোধের সংকট এবং তা উত্তরণে দর্শন ও দার্শনিকবৃন্দের ভূমিকা। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি নৈতিক মূল্যবোধের ব্যাখ্যা করতে পারবেন, বাংলাদেশের নৈতিক মূল্যবোধের সংকটের কারণ ব্যাখ্যা করতে পারবেন, সংকট নিরসনে দার্শনিকবৃন্দের ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন। নৈতিক মূল্যবোধ একটি জাতির দর্শন এবং শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ। একজন আদর্শ ব্যক্তির জীবনের গুণাবলীকে মূল্যবোধ করে। আধুনিক ধারণা অনুসারে মূল্যবোধ হল কতগুলো জৈব মানসিক সংগঠনের এমন এক সমন্বয় যা পরিবেশের বহু বিস্তৃত অংশকে সক্রিয়তার দিক থেকে সমগুণ সম্পন্ন করে তোলে এবং ব্যক্তির মধ্যে উপযুক্ত আচরণ সৃষ্টি করে। অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে ব্যক্তিকে উচিত অনুচিতের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ব্যক্তির এই সিদ্ধান্ত গ্রহণের উপর জীবন সফলতা বিফলতা নির্ভর করে। এই ভালো-মন্দ, উচিত অনুচিত বিচারের জন্য যে মূল্যবোধ তাকে বলা হয় নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ ব্যক্তিকে তার আচরণকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। সুতরাং নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নৈতিক মূল্যবোধের সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার যথেষ্ট উপাদান পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়বস্তুতে সন্নিবেশিত রয়েছে। প্রাচীন ও মধ্যযুগে যখন শিক্ষা আজকের মতো সংগঠিত রূপ পরিগ্রহ করেনি, সে সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া হতো। বাংলাদেশের সংবিধানে মূল্যবোধ শিক্ষার লক্ষ্য ও চিন্তা প্রতিফলিত হয়েছে, যা আদর্শ শিক্ষানীতি শিক্ষার পরিপূরক। প্রতিফলিত বিষয়গুলি হল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্য, ন্যায়নীতি, ঐক্য ও জাতীয় সংহতি। আমাদের সমাজ ব্যবস্থার কিছু প্রাচীন ন্যায় নীতিবোধ প্রচলিত আছে, যা বাঙালিরা তাদের সভ্যতা সংস্কৃতির ধারার বাহক হিসেবে গ্রহণ করেছে, যেমন সত্যবাদিতা, অহিংসা, শান্তি, ক্ষমা, অধ্যবসায়, সারল্য, জ্ঞান পিপাসা, সহনশীলতা, সহযোগিতা, বয়স্ক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা। এই মূল্যবোধগুলো নানা ভাষা ও নানা মতের সাহিত্যকে অবলম্বন করে রচিত। আমাদের সমাজ ব্যবস্থায় শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে নৈতিক মূল্যবোধ শিক্ষার অস্তিত্ব বিদ্যমান। চলতি শিক্ষার সাথে সংশ্লিষ্ট বহু বিষয়ের মধ্যে নৈতিক মূল্যবোধের অথবা মূল্যবোধ শিক্ষার উপাদান বিদ্যমান। তারপরেও বলা যায়, বাংলাদেশে নৈতিক মূল্যবোধের সংকট বিরাজমান। অধিকাংশ ক্ষেত্রে বর্তমান মূল্যবোধের সঙ্গে আধুনিক জীবনের চাহিদার সংঘাতের ফলে সংকট সৃষ্টি হয়েছে। মূল্যবোধের সংকট বর্তমান সমাজে প্রকট আকার ধারণ করেছে। নৈতিক মূল্যবোধের অবক্ষয় সর্বত্র বিরাজমান। দুর্নীতির ব্যাপক প্রাদুর্ভাব, সন্ত্রাসের ঘন ঘটা, তরুণ সমাজের হতাশা ও লক্ষ্যহীনতার মর্মান্তিক চালচিত্র, এ সব কিছুর সমন্বয়ে যে মানবিক সংকট অবস্থা সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে আশঙ্কাজনক। ব্যক্তিজীবনে এই মূল্যবোধের সংকট বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। আধুনিক বাংলাদেশের সমাজে প্রকৃতি বিচার করলে আমরা দেখতে পাই সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় মূল্যবোধের চরম অবক্ষয়। ঘুষ, দুর্নীতি, সামাজিক সংঘাত, ধর্মীয় গোঁড়ামি, নৈতিক অধঃপতন ইত্যাদিতে দেশ ছেয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির বদলে স্থূল রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। জাতি হিসাবে অগ্রগতি অর্জন করতে হলে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের সমন্বিত অর্থনৈতিক ও নৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে। মূল্যবোধের সংকট কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন শিক্ষার্থীদের মনে গণতান্ত্রিক জীবনাদর্শের মূল্যবোধ জাগানো, গতানুগতিক ও আধুনিক জীবনধারার মধ্যে সংঘাত এড়ানো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর জীবনের সাথে জীবনাদর্শের সামঞ্জস্য করতে না পারলে মানুষের মনের মূল্যবোধের সংকট দূর করা যাবে না।
ফলে সমাজে নিরাপত্তা, শান্তি ফিরে আসবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নৈতিক মূল্যবোধের সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিম্নোক্ত ব্যবস্থাটি গ্রহণ করা উচিত। অর্থনৈতিক, সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির জন্য একদিকে সকল ধরনের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাধীন কর্মপন্থা নির্বাচন, আত্মনিয়ন্ত্রণের ও আত্মসচেতনতার ক্ষমতা থাকবে। অন্যদিকে ব্যক্তির ধর্মের অনুশাসন, মৌলিক নীতি বা বিশ্বাস সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় প্রয়োজন। নৈতিক মূল্যবোধের বিকাশে প্রধান ভূমিকা রাখে শিক্ষক। শিক্ষককে এই কাজগুলো করতে হবে কতগুলো নিয়ম ও পর্যায় অনুসরণ করে। শিক্ষার 4টি মৌলিক উপাদান রয়েছে, যেমন ক শিক্ষার্থী, খ শিক্ষক, গ পাঠ্যক্রম এবং ঘ শিক্ষার পরিবেশ বা প্রতিষ্ঠান। এর মধ্যে শিক্ষক হচ্ছেন অন্যতম উপাদান। শিক্ষাদান কাজে ও শিক্ষার্থীকে ভালো মানুষ রূপে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে শিক্ষকের উপর। শিক্ষক প্রসঙ্গে বিভিন্ন দার্শনিক ও শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র। শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না, বরং তিনি সবসময় ছাত্রদের সুবিধা অসুবিধা ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং এ কারণেই তিনি শিশুদের মনের কাছাকাছি থাকবেন। পার্সিভেল রেন বলেছেন, শিক্ষক শুধু খবরের উৎস বা ভান্ডার নন, কিংবা প্রয়োজনীয় সর্বপ্রকার তথ্য সংগ্রহকারী নন। শিক্ষক শিশুর বন্ধু, পরিচালক ও যোগ্য উপদেষ্টা। একজন সুদক্ষ শরীর গঠনকারী শিশু মনের বিকাশ সাধনের সহায়ক তথা তাদের চরিত্র গঠনেরও নিয়ামক। শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিশিষ্ট চিন্তাবিদগণ, দার্শনিকগণ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তাদের বক্তব্যের মাধ্যমে অতীতকাল থেকে সাম্প্রতিক কালের শিক্ষার সমস্যার অনেক গুরুত্বপূর্ণ সমাধান বা দিক নির্দেশনা পাওয়া যায়। এরাই হলেন শিক্ষার পথিকৃৎ। নৈতিক মূল্যবোধের সংকটে দার্শনিকদের বক্তব্য অনবদ্য ভূমিকা পালন করে। পূর্ববর্তী অধ্যায়ে বিশিষ্ট শিক্ষা দার্শনিকবৃন্দের বক্তব্য, জীবন আলোচনা করা হয়েছে। তাদের অবদান শিক্ষায় যে অতুলনীয় তা বলাই বাহুল্য। তাদের যুক্তিপূর্ণ কথাবার্তা নৈতিক মূল্যবোধের সংকটে প্রেরণা যোগায়, মনে উদ্দীপনা আনে। সমাজের মানুষ চেষ্টা করে বিপদ থেকে, অনৈতিকতা থেকে ঘুরে দাঁড়াতে। পাঠোত্তর মূল্যায়ন 4-4। বহু নির্বাচনী প্রশ্ন 1, নৈতিক মূল্যবোধ বিকাশে প্রধান ভূমিকা রাখেন কে? 1 ঘ শিক্ষক। 2, উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র কোন দার্শনিক বলেছেন? 2 গ রবীন্দ্রনাথ ঠাকুর। 3, শিক্ষার মৌলিক উপাদান কয়টি? 3 গ 4টি। 4, ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করে কোন ধরনের মূল্যবোধ? 4 ঘ সব ধরনের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ সবগুলোই। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন 1, বাংলাদেশের সংবিধানে মূল্যবোধ শিক্ষার কোন কোন দিক প্রতিফলিত হয়েছে? 2, জাতি হিসেবে অগ্রগতি অর্জনের জন্য আমাদের কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে? 3, শিক্ষার মৌলিক উপাদানগুলো কি ব্যাখ্যা করুন। 4, শিক্ষক প্রসঙ্গে শিক্ষাবিদ পার্সিভেল রেন প্রদত্ত উক্তিটি ব্যাখ্যা করুন। ক রচনামূলক প্রশ্ন, বাংলাদেশের নৈতিক মূল্যবোধের সংকটের কারণ ব্যাখ্যা করুন। 2, নৈতিক মূল্যবোধের সংকট নিরসনে দার্শনিক বৃন্দের ভূমিকা বিশ্লেষণ করুন। পাঠ 4-5, শিক্ষা ভাবনায় ইতিহাস ও ঐতিহ্য। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি শিক্ষার সংক্ষিপ্ত ধারাবাহিক ইতিহাস বর্ণনা করতে পারবেন। শিক্ষার সাম্প্রতিক কার্যক্রমগুলো ব্যাখ্যা করতে পারবেন। একটি সভ্য মানব গোষ্ঠী অধ্যুষিত জনপদ হিসেবে বাঙালির ইতিহাস সুপ্রাচীন। শিক্ষা ব্যক্তি ও সামাজিক উন্নয়নের সবচাইতে শক্তিশালী মাধ্যম। তথ্যের স্বল্পতার কারণে প্রাচীনকালে বাংলায় কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল তার বর্ণনা দেওয়া কঠিন। তবে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে একটি সাধারণ ধারণা লাভ করা যায়। বৈদিক আর্যরা প্রাচীন বাংলার জনগণকে দস্যু ও অসভ্য বলে মনে করত, কিন্তু কালের স্রোতধারায় মৌর্য আমল 321 থেকে 185 খ্রিস্টপূর্ব থেকে আর্য ভাষা ও সংস্কৃতি বাংলায় প্রবেশ করে। তবে আনুমানিক
খ্রিস্টীয় ৬ শতকের বাংলার পণ্ডিত সমাজ সংস্কৃত ভাষা ও সাহিত্যের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করে। সে সময় বৌদ্ধ সংঘরাম এবং ব্রাহ্মণ্য ধর্মকেন্দ্রগুলো ছোট বড় শিক্ষালয় হিসেবে গড়ে উঠেছিল। তাই দেখা যায় চীনা পরিব্রাজক ফাহিয়ান ৩৩৭ থেকে ৪২২ খ্রিস্টাব্দ তাম্রলিপিতে ২ বছর অবস্থান করে অধ্যয়ন ও পুঁথি নকল করেছিলেন। ৭ শতকে যখন হিউয়েন সাং ৬০২ থেকে ৬৬৪ পুনর্বর্ধন, কামরূপ সমতট তাম্রলিপি ভিত্তি এবং কর্ণ-সুবর্ণ ভ্রমণে এসেছিলেন, তখন বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা-দীক্ষার প্রসার আরও বৃদ্ধি পেয়েছিল। তিনি জনগণের জ্ঞান-স্পৃহা ও জ্ঞান-চর্চার ভূয়সী প্রশংসা করেন। এ সময় ৬-৭টি বৌদ্ধবিহারে ৩০০-র বেশি বৌদ্ধ শ্রমণ, পুনর্বর্ধনের ৩০টি বিহারে ৩,০০০-এর উপর শ্রমণ, সমতটের ৩০টি বিহারে শ্রমণ সংখ্যা ২,০০০-এর উপর, কর্ণ-সুবর্ণের ১০টি বিহারে ২,০০০-এর উপর এবং তাম্রলিপ্তির ১০টি বিহারে একই সংখ্যক শ্রমণ ছিল। পুনর্বর্ধনের পো-সি-পো বিহার এবং কর্ণ-সুবর্ণের রক্তমৃত্তিকা মহাবিহার যে খুবই প্রসিদ্ধি লাভ করেছিল, হিউয়েন সাং এর সাক্ষ্যই তার প্রমাণ। নালন্দা মহাবিহারের সঙ্গে ৬-৭ শতকে বাংলার জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-দীক্ষার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ মহাবিহারের মহাচার্য শীলভদ্র ৫২৯ থেকে ৬৪৫ ছিলেন বাঙালি। তিনি ছিলেন সমতটের ব্রাহ্মণ্য রাজবংশের সন্তান এবং হিউয়েন সাং এর গুরু। তিনি অনেক শাস্ত্রে ও সূত্রে সুপণ্ডিত ছিলেন। তার সময়ে নালন্দা মহাবিহারের শ্রমণ সংখ্যা ছিল ১০,০০০। তাম্রলিপ্তির শিক্ষা-দীক্ষার কথা আরও একাধিক দৈনিক শ্রমণের সাক্ষ্য থেকে জানা যায়। বাংলার বৌদ্ধবিহার সংঘারামগুলির প্রত্যেকটিই ছিল বৌদ্ধ জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষার কেন্দ্র। তবে এখানে যে শুধু বৌদ্ধ ধর্মের চর্চা এবং বৌদ্ধ শাস্ত্রই পাঠ করা হতো তা নয়, বরং ব্যাকরণ, শব্দবিদ্যা, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, চতুর্বেদ, সংখ্যা, সঙ্গীত ও চিত্রকলা, মহাযানশাস্ত্র, যোগশাস্ত্র, জ্যোতির্বিদ্যা প্রভৃতি জ্ঞানের বিষয় বৌদ্ধ শ্রমণদের অধীতব্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। সেই আমলের বিখ্যাত বাঙালি পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮০ থেকে ১০৫৪। তিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান ২ শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, তত্ত্বনামাসহ তানজুর নামে বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধশাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। প্রাচীন বাংলার বিখ্যাত বৈয়াকরণিক চন্দ্রগমী চান্দ্র ব্যাকরণ পদ্ধতির স্রষ্টা ৭ শতকের পূর্বের এই বৈয়াকরণের জন্মভূমি ছিল বরেন্দ্রী। তিনি তর্কবিদ্যায়ও পারদর্শী ছিলেন। দর্শনের আলোচনায় ও বাংলা প্রসিদ্ধি লাভ করেছিল। আগমশাস্ত্র গ্রন্থ গৌড়পাদকারিকা এ যুগের লেখা। ৭ শতকে যে অলঙ্কৃত কাব্যরীতির সূচনা হয়েছিল তার পূর্ণ বিকাশ হয় পাল আমলে। সমসাময়িক লিপিমালা ও চতুর্ভুজের হরিচরিত কাব্যে দেখা যায় যে বাংলায় অন্যান্য বিদ্যার সাথে আগম, নীতি, জ্যোতিষ, ব্যাকরণ, মীমাংসা, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, পুরাণ প্রভৃতি সবকিছুর চর্চা হতো। পণ্ডিতগণ সংস্কৃত ভাষাতেই তাদের গ্রন্থাদি রচনা করেন। যেহেতু এ ভাষা সর্বসাধারণের ভাষা ছিল না বলে পাল যুগে জ্ঞানের প্রসার স্বীকৃত উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেন যুগে সংস্কৃত ভাষায় বিদ্যা চর্চা, জ্ঞান বিজ্ঞান চর্চার সুবর্ণ যুগ ছিল। সুতরাং প্রাচীন বাংলায় শিক্ষা ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করলেও শিক্ষার প্রসার এই বিভিন্ন শাস্ত্র চর্চার পথ সুগম করে দিয়েছিল। মধ্যযুগে বাংলার মুসলিম সুলতানগণ তাদের ধর্মীয় দায়িত্বসমূহ পালন করার জন্য প্রাথমিক বা উচ্চতর সব রকম শিক্ষা স্তরেই উৎসাহ প্রদান করতেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শাসক, সুফি, ওলামা, অভিজাতবর্গ
পুষ্টি প্রদান এবং জনহিতৈষী ব্যক্তিবর্গ সকলের অবদান রয়েছে। গৌড়, পান্ডুয়া, সোনারগাঁও, ঢাকা, মুর্শিদাবাদ, রাজশাহী, চট্টগ্রাম এবং রংপুরেও শিক্ষা কেন্দ্রগুলি গড়ে উঠেছিল। আর্যদের আগমনের পূর্বে প্রাচীন ভারতীয় আদিবাসীদের ভারতীয় শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার সৃজনে অবদান ছিল গৌরবের এবং ঐতিহ্যমণ্ডিত। দেশীয় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি ও ধর্মের প্রভাব পড়ে। আর্যদের প্রবর্তিত শিক্ষাধারায় প্রথমে সিন্ধু সভ্যতার প্রভাব পড়ে, তারপর নিজেদের ধর্মগ্রন্থ ও ধর্মীয় সংস্কৃতির ধারায় বৈদিক শিক্ষা সম্প্রসারিত হয়। আবার বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের ফলে আর্য প্রবর্তিত শিক্ষাধারা ও ব্রাহ্মণ্য শিক্ষার উপর বৌদ্ধ শিক্ষার প্রভাব পড়ে। মৌর্য ও গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থায় চৈনিক শিক্ষাগুরু কনফুসিয়াসের প্রাধান্য ছিল। পরবর্তীতে আরবীয় ও পারসিকদের সিন্ধু বিজয়ের মধ্যে দিয়ে সিন্ধু অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা হলে সারা ভারতের প্রাণকেন্দ্রে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। ফলে মুসলিম শিক্ষা সংস্কৃতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। অন্যদিকে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে ভারতের দক্ষিণ-পূর্বাংশে বাংলার মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এভাবে একে একে ভারতবর্ষে গজনির সুলতান, তুর্কি সুলতান, খিলজি, তুঘলক লোদি, মোগল সুলতানগণের আমলে শাসন ও শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়ে যা 1947 পর্যন্ত বহাল থাকে এবং ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়। আমরা যদি এ সকল বিষয় পর্যালোচনা করি, দেখা যাবে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনার্য ও আর্যদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হয়েছিল ব্রাহ্মণ্য, বৌদ্ধ, মুসলিম ও ইংরেজদের শিক্ষা ও সংস্কৃতির ধারা। অর্থাৎ প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কালক্রমে বৈদিক, বৌদ্ধ, আরবীয় এবং ইউরোপীয় শিক্ষাধারা ও শিক্ষা দর্শন সংযোজিত হয়েছে, যার ফলে জাতি হিসাবে যেমন সংকর, তেমনি ভাবে এর শিক্ষাধারা ব্যবস্থাপনাও সংকরতার মধ্য দিয়েই বর্তমানের আধুনিকতায় পৌঁছেছে। যদি আমরা বাংলাদেশের শিক্ষার ইতিহাস পর্যালোচনা করি, তবে দেখতে পাবো নিম্নের শিক্ষা ব্যবস্থাগুলো ধারাবাহিকভাবে চলে এসেছে, যেমন আর্য শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, সুলতানি শিক্ষা ব্যবস্থা, মোগল শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, পাকিস্তান আমলের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ আমলের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা কাঠামো উন্নত বিশ্বের শিক্ষা কাঠামোর সাথে অধিকাংশই সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আধুনিক হয়েছে। 2010 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে। শিক্ষার সার্বিক লক্ষ্য ও সুনির্দিষ্ট করণীয় নির্ধারিত হয়েছে। নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলার প্রয়াস চলছে। বর্তমানে শিক্ষার হার 71%। 2015 সালের অনেক আগেই এমডি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর অন্যতম লক্ষ্য জেন্ডার সমতা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে। 2010 সাল থেকে সকল ধারায় প্রথম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত প্রতি বছর জানুয়ারিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। মেয়েদের শিক্ষা প্রাথমিক পর্যন্ত অবৈতনিক করা হয়েছে। 40% শিক্ষার্থীকে 30% মেয়ে এবং 10% ছেলে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এবছর থেকে উচ্চশিক্ষায় পিএইচডি সহ বিভিন্ন গবেষণায় এ বৃত্তি প্রসারিত হওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা আইসিটি ও এর ব্যবহার ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। 4,500টি প্রাথমিক বিদ্যালয় ও 33,000 শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হয়েছে। প্রায় 20,000 কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। কেওআইসিএ এর সহায়তায় এস্টাবলিশমেন্ট অব আইটি ল্যাবস ইন সিলেক্টেড সেকেন্ডারি লেভেল ইনস্টিটিউশন ইন ঢাকা প্রকল্পের মাধ্যমে ঢাকা মহানগরীর 100টি প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। 1,700টি কম্পিউটার সরবরাহ এবং অনেক শিক্ষককে বৈদেশিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 125টি উপজেলায় আইসিটি ট্রেনিং এবং রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। 2015-2016 অর্থবছরে ইউআইটিআরসি কেন্দ্রে 27,000 শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2009 সাল থেকে এ পর্যন্ত 3,544টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। মাইক্রোসফট এর পার্টনার্স
ইন লার্নিং (PIL) প্রোগ্রাম এর আওতায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মাইক্রোসফটের সাথে MOU স্বাক্ষরিত হয়েছে। ৫৭,৩৩৮ জন শিক্ষককে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে পাঠদানের উপযোগী ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান। ২০১৫ সাল থেকে জাতীয় পর্যায়ে ব্যানবেইজের মাধ্যমে অনলাইন জরিপ কার্যক্রম বাস্তবায়ন। এনটিআরসি এর নিয়োগ কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ ও ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ, বোর্ডের ফল নিরীক্ষণ, রেজিস্ট্রেশন, পিএসসি পরীক্ষায় আবেদন গ্রহণ, এমপিও কার্যক্রম সহ বিভিন্ন কার্যালয়ের টেন্ডার ইত্যাদি ডিজিটালাইজ করা হয়েছে। অনলাইনে সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এনসিটিবি প্রকাশিত পাঠ্যপুস্তক ই-বুকে রূপান্তর ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে আপলোড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটিআই ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ডিজিটাল কন্টেন্ট শেয়ারিং এর জন্য শিক্ষক বাতায়ন তৈরি করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় নির্বাচিত কলেজসমূহের উন্নয়নে ১,৫০০ বেসরকারি কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। কম্পিউটার ও নিরীক্ষা অধিদপ্তরের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারের উদ্যোগে ও প্রচেষ্টায় কারিগরি শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ ও অগ্রগতি সাধিত হয়েছে। পূর্বে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ছিল মাত্র ১%, যা বর্তমান সরকারের উদ্যোগে ও প্রচেষ্টায় ১৪% উন্নীত হয়েছে। ২০২০ সালে কারিগরি শিক্ষায় ২০% ভর্তির লক্ষ্যমাত্রা অর্জনে ডিপ্লোমা কোর্সে আসন সংখ্যা ২৫,০০০ হতে ৫৮,০০০-এ বৃদ্ধি করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে মহিলাদের কোটা ১০ থেকে ২০% উন্নীত করা হয়েছে। টেক প্রকল্পের আওতায় সিঙ্গাপুরস্থ নানইয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৫ সাল পর্যন্ত মোট ৪২০ জন কারিগরি শিক্ষক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আইএলও এর সহায়তায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কনস্ট্রাকশন এবং রেডিমেড গার্মেন্টস সেক্টরে ১,১০,০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিল্প খাতে দক্ষতা উন্নয়ন, পরিবীক্ষণ, দক্ষতা মান ও যোগ্যতা নিরূপণ পর্যালোচনায় ১২টি শিল্প সেক্টরের ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করা হয়েছে। ২৪টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫৩০ জন স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চুক্তিভিত্তিক ২৮৭ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডবল শিফট চালু করার ফলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিশোরগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি করে মোট ৪টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। ঢাকায় অবস্থিত টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও বগুড়াস্থ ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে একটি করে নতুন একাডেমিক কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হয়েছে। দেশে ৮টি কারিগরি জোনে ৩ তল বিশিষ্ট ৮টি আঞ্চলিক পরিচালকের কার্যালয় ভবন স্থাপন করা হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে প্রথম পর্যায়ে ১০০ উপজেলায় ১০০ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলমান আছে এবং দ্বিতীয় পর্যায়ে ৩৮৯টি উপজেলায় আরও ৩৮৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। সরকারের ভাবনায় কারিগরি শিক্ষা প্রশাসনে অবশিষ্ট সকল জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রতিশ্রুতি আছে। এছাড়া কারিগরি শিক্ষাক্ষেত্রে আধুনিক গবেষণায় ও শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিতকরণে ঢাকায় বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (BNITTR) নামে একটি কারিগরি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হবে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার যুগোপযোগী উন্নয়ন সাধনের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপিত হয়েছে এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ চলছে। ২০১৩-২০১৪ অর্থবছর হতে প্রাথমিক শিক্ষার অনুরূপ মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধাভিত্তিক চালু হয়েছে। ২৮১টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা কোর্স চালু করা হয়েছে। যুগোপযোগী শিক্ষার সাথে সমন্বয় করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা সহ সাধারণ শিক্ষার সমমানে মাদ্রাসা শিক্ষাকে উন্নীত করা হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন অব্যাহত রয়েছে। জাতীয় শিক্ষাক্রম, এনসিটিবি, নায়েম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা বোর্ড সমূহ, এনটিআরসি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর ও কার্যালয়কে গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে
বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত শিক্ষাকে আরও বিস্তরণ করার লক্ষ্যে বর্তমান সরকার সমকালীন বাস্তবতার সাথে সঙ্গতি রেখে দেশের বিভিন্ন স্থানে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জীবন ও জীবিকার সাথে সংশ্লিষ্ট নতুন নতুন বিষয় খোলা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 8টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 39 এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 96টি। উচ্চশিক্ষাকে গতানুগতিকতার বাইরে নিয়ে যেতে সরকার সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন তৈরি হয়েছে এবং তাও মন্ত্রিপরিষদ অনুমোদন হয়েছে। বর্তমানে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক BREN প্রতিষ্ঠা হয়েছে। সরকার উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষাকে যুগোপযোগী এবং বহুমাত্রিক ধারায় বিকাশ ঘটাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, ফলে উচ্চশিক্ষার শিক্ষার্থীর সংখ্যা 30 লাখে উন্নীত হয়েছে। ইউজিসিকে উচ্চশিক্ষা কমিশন এ রূপান্তরের লক্ষ্যে আইনের খসড়া চূড়ান্তকরণ হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, গুণগত মান বৃদ্ধি, গবেষণা, শিক্ষান্নতির লক্ষ্য বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক, এডিবি, জাইকা প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তায় সরকারের ব্যাপক কার্যক্রম চালু আছে। পাঠোত্তর মূল্যায়ন 4-5 বহু নির্বাচনী প্রশ্ন। 1. তাম্রলিপ্তিকে কোন চীনা পরিব্রাজক অধ্যয়ন ও পুঁথি নকল করেছিলেন? 1 ক হিউয়েন সাং। 2. বৌদ্ধবিহারগুলোতে কি বিষয়ে শিক্ষা দেওয়া হতো? 2 ঘ উপরের সবগুলো: ব্যাকরণ, শব্দবিদ্যা, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, চতুর্বেদ, সংখ্যা, গণিত, চিত্রকলা। 3. মধ্যযুগে মুসলিম আমলে শিক্ষা বিস্তারে নিচের কাদের অবদান ছিল? 3 খ উপরে বর্ণিত সকলের: সুলতানগণের, অভিজাতবর্গ, জনহিতৈষী ব্যক্তিবর্গ। 4. কারিগরি শিক্ষায় বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার? 4 খ 14%। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। 1. বাংলাদেশের শিক্ষার ধারাবাহিক ব্যবস্থাগুলোর নাম লিখুন। 2. শিক্ষক বাতায়ন কাদের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে? 3. PNITTR এর পূর্ণ নাম লিখুন। শিক্ষার মান উন্নয়নে সহায়তাকারী দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লিখুন। রচনামূলক প্রশ্ন। 1. শিক্ষার সংক্ষিপ্ত ধারাবাহিক ইতিহাস লিখুন। 2. শিক্ষার মান উন্নয়নে সাম্প্রতিক কার্যক্রমগুলো উল্লেখ করুন। 3. কারিগরি শিক্ষার মান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করুন। Thanks for patient listening. জাযাকুমুল্লাহু খায়রান।